আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে। তো এই অল্প সময়ের মধ্যে তো সমস্ত কিছু বলে দেওয়া কিন্তু সম্ভব নয়। তো যারা অ্যাস্ট্রোনয়ের সাথে যোগাযোগ করতে চান, নিজের ব্যাপারে বিস্তারিতভাবে জানতে চান, তারা হাতে সময় নিয়ে আসবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো কর্ম করতে থাকবেন। আজকে এতটুকুই থাক। তো অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অনুষ্ঠান দেখুন প্রতিদিন রাত 11টা বেজে 30 মিনিটে এবং লাইভ অনুষ্ঠান দেখুন প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 4টে। শ্রী তনয়ের অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 12টা ও রাত 10টায়। স্যার সুমন্তজি চৌধুরীর অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 3টে বেজে 30 মিনিটে, সন্ধে 7টায়, রাত 9টা বেজে 30 মিনিটে এবং রাত্রি 10টা বেজে 30 মিনিটে। দেখতে থাকুন শ্রী বাংলা, পরিবর্তন আনুন আপনার জীবনে। আচ্ছা, আপনার বাড়ির সন্তান কি দীর্ঘদিন ধরে বিয়ের উপযুক্ত হয়ে গেছে কিন্তু বিয়ে দিতে পারছেন না? বারবার অতিথি আসছে যাচ্ছে কিন্তু সমস্যার সমাধান কিছু হচ্ছে না। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আজকে আপনাদের বলবো যাদের সন্তানের উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও বিবাহ হচ্ছে না, পাত্রপক্ষ দেখে যাচ্ছে, পছন্দ করে যাচ্ছে, কিন্তু জানাবো বলে আর জানাচ্ছে না, আসি বলে আর আসছে না। একবারের সমস্যা নয়, বারবার একই রকম সমস্যা ঘটছে। ভেবে দেখেছেন একটাবার কেন ঘটছে? এটা ঘটার মূল কি কারণ আছে? 3 টাইপের সমস্যা আপনার ছেলে বা আপনার মেয়ের বিবাহিত জীবনের শুরুর আগের থেকেই ডিস্টার্ব তৈরি করতে পারে। এই 3টি কারণের প্রথম পর্যায়ে হচ্ছে নাম্বার 1 আপনার বাস্তুর প্রবলেম। যদি বাস্তুতে দোষ থাকে আপনার বাড়িতে শুভ কর্ম বা বিবাহ ইত্যাদি আপনার বাড়িতে হতে দেবে না। সেকেন্ড হচ্ছে যদি গ্রহগত দিকের কোনো বৈশিষ্ট্য থাকে, মাঙ্গলিক দোষ থাকে, ভৌম দোষ থাকে, শুক্র গ্রহের কোনো উচ্চস্থ নিচস্থ ব্যাপার থাকে বা মঙ্গল শুক্রের কোনো দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকে, সেক্ষেত্রেও ডিস্টার্ব হতে পারে। থার্ড নাম্বার হচ্ছে যদি আপনার সন্তানের উপরে, আপনার ছেলে বা আপনার মেয়ের উপরে কেউ কোনো প্রকার তন্ত্রক্রিয়া করে তার বিবাহটাকে বেঁধে রেখে দেয়, তাহলে কিন্তু আপনার সন্তানের বিবাহ না হতে পারে। তাহলে এই যে 3টি পর্যায়, বাস্তু, গ্রহগত দিক আর 3 নাম্বার হচ্ছে কারোর কোনো প্রকার তন্ত্র প্রয়োগ, এই 3টি ক্রিয়ার কোনো পর্যায়ে যদি আপনার সন্তানের পর্যায় থাকে তাহলে কিন্তু তার বিবাহ সহজে সম্পূর্ণ হবে না। বারবার অতিথি আসবে, দেখবে, পছন্দ করবে, কিন্তু ফাইনালি কিছু হবে না। এমনও হতে পারে 80% পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল ডেট হয়ে গেছে, কিছু নিমন্ত্রণ হয়ে গেছে, তারপরে দেখছেন বিবাহ ভেঙে যাচ্ছে, মা বাবা হতাশ হয়ে যায়। যে জাতক বা জাতিকার বিবাহ ক্ষেত্র তৈরি হয় সেও ফেড আপ হয়ে যায়। ঠিক এরকম ডিপ প্রবলেম নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন, অনেক জায়গায় প্রতিকার করেছেন, অনেক প্রতিকার করেছেন, রিলিফ কিছু হয়নি। যদি সেম পর্যায়ে আপনার থাকে 100% সমাধান আছে যদি আপনি দীনেশ আচার্যর কাছে এই সমস্যার সমাধান করেন। মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারেন্টি দিয়ে আমি দীনেশ আচার্য কাজ করে থাকি। সমস্যার সমাধান আপনার হবেই হবে। নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধি।
নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান। দেখুন, এই অনুষ্ঠান আপনাদের ভালো থাকতে শিখিয়েছে, কিভাবে আমরা আধুনিকতার সাথে ভালো থাকতে পারি সনাতন শাস্ত্রের নিরিখে। সেই জায়গাটাই আমাদের প্রদর্শন করে দেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র নয়, তার আনুষঙ্গিক অনেক শাস্ত্রের ক্ষেত্রে তিনি কিন্তু পারদর্শী, এবং আজকে তার খ্যাতি আমাদের সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ জুড়ে। আর তাই ভালো থাকার কথাতে যখন যাই, তখন ভালো থাকতে হলে সবচেয়ে বড় বা অন্যতম একটা জায়গা হচ্ছে আমাদের সম্পর্কের জায়গা। যে আমাদের সম্পর্কের জায়গাগুলোকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভালো থাকার যে ডেফিনেশন, সেটাকে কিন্তু আমরা অনেকটাই এনহ্যান্স করতে পারি। সেক্ষেত্রে এই যে সম্পর্কের জায়গা থেকে কে আপনার শত্রু আর কে আপনার বন্ধু, এই জায়গাটা কিন্তু একটু আমাদের চিন্তা করে ভেবে নিতে হবে বা দেখতে হবে যে সত্যিকারের আমাদের কে বন্ধু হতে পারে। আর যদি আমি শিবরাম চক্রবর্তীর কথা বলি, তিনি তো বলেছিলেন যে শত্রু নয় তিনিই বন্ধু। আর তাই বলবো যে একটু আমরা যখন মেলামেশা করব, সেই জায়গা থেকে কে শত্রু কে বন্ধু, এই জায়গাগুলো যদি একটু বুঝতে পারি, পার্থক্য করতে পারি, তাহলে অনেক ভালো থাকতে পারি। কিন্তু সাধারণ মানুষ যখন করতে পারেন না, ঠিক সেই সময় আমরা যার কথা মনে করি, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি বারে বারে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে সতর্ক করে দিয়েছেন এবং আমাদের ভালো থাকতে শিখিয়েছেন। আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত, অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার, জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু বিশেষ কথা নিয়ে আলোচনা করব, যে কথাগুলি জীবনের একটা আমূল পরিবর্তন এনে দেবে, জীবনের লাইফটাকে না সুন্দর করে সাজিয়ে দেবে। আজকে আমি বলবো যে মানুষের জীবনে অনেক কোশ্চেন থাকে, অনেক চাহাত থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সেটা পেয়েও কিন্তু পায় না। মানুষ জীবনে প্রত্যেকটা মুহূর্ত একটা চায় যে আমি এটা চাইছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওটা আর পাচ্ছে না। তখন মানুষ দিশেহারা হয়ে পড়ে, বিভ্রান্ত হয়ে পড়ে, এবং তাদের সঠিক ভাইব কিন্তু কাজ করে না। এবং আজকে দুটো আমি বিশেষ কথা বলি। যেমন ধরো, আমরা না অন্যের সমালোচনা করি, এই অন্যের সমালোচনা করতে গিয়ে আমরা নিজেরা আমাদের নিজেদের বিপদ কিন্তু ডেকে আনি, এটাও কিন্তু আমরা জানি না। এবং আজকে অন্যের ভালো দেখতে গিয়ে বা অন্যের ভালো কিছু দেখলাম, যে ওই ছেলেটা না চাকরি পেয়েছে, ওই ছেলেটা না অনেক 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 দূরে একটা ভালো জব পেয়েছে, বা ওই ছেলেটার বাড়িটা অনেক বড় বাড়ি, বা ওই ছেলেটার অনেক অর্থ আছে, এই যে অনেক কিছু আছে ওর, আমার কিছু নেই, আমি গরিব, আমি কিছু করতে পারছি না, আমি সবসময় না ওর উন্নতি দেখছি। এই যে ওর উন্নতি দেখা, এখানে কোনো নেগেটিভ, ওই যে ওর উন্নতি দেখা, এটা নেগেটিভ। এর জন্য কি হয়, আমার উন্নতি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এটা মানে যার উন্নতি হচ্ছে তার ক্ষতি হচ্ছে, একদম না। এটা তুমি ভালো করে বোঝো, মানে তার নিজের উন্নতিও তাতে ও রোধ করে দিচ্ছে, যে ভাবছে তার অন্যের ক্ষতি ভাবছে। তুমি ভাবছো যে জয়দেব শাস্ত্রীর উন্নতি হচ্ছে, তাহলে কি তুমি ভাবছো আমার উন্নতি হচ্ছে, আমার কি হচ্ছে, তারপর তোমারটা কিন্তু আরো ডাউন করে দিচ্ছে। আচ্ছা, তোমাকে কিন্তু সবসময় ভাবতে হবে যে মানে সুনজর, সুচিন্তা রাখতে হবে। বাহ, ছেলেটা এত খাটে, জয়দেব শাস্ত্রী এত খাটে, আমিও পারবো, এত খাটে, এত কষ্ট করে, ওহ মাই গড, ও খুব 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 কষ্ট করে, ও যেন আরো বড় হোক। এই যে আরো বড় হোক, তুমি তার মানে ব্লেসিং দিচ্ছ, মানে ব্লেস করছো, মানে ভালো কিছু করছো, তার মানে কি পজিটিভ ভাইব উল্টে তোমার আসছে। এটাকে আমরা অনেকেই মানে ফোন এসছে, মানেটা কি, এই যে ফোনটা চলে এসছে, এটা কি ভাইব্রেশন, মানে আজকে তুমি যদি ভালো চাইছো, তুমি কারো ভালো করছো, তাই তোমার কাছে ফোন আসছে ভালো কিছুর জন্য। তাই সবসময়ের জন্য যে আমরা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ভাবনা, পজিটিভ মাইন্ড, পজিটিভ মানে ওয়ে, সব কিছু কিন্তু পজিটিভ চাই। আমি সাকসেস পাবই, আমার সাকসেস হবেই, রহস্যই। এটা মানে কি,
হবেই, হবে, হতে পারে, হবে কি হবে না জানি না। এই যে নেগেটিভিটি যার মধ্যে আছে, দাদা তুমি এই কাজটা আমায় দিয়েছো না, এটা আমি যদি না করতে পারি আমার মুখ দেখাবো না, আমি করবই, এই যে করবই চ্যালেঞ্জ, সাকসেস তুমি হয়ে গেছো 90%, আর 10% তোমার এফোর্ট, এটাই। আর অনেকে বলে এটা না হয় না, এটা পারি না, এটা তো আগে কখনো দেখিনি, ওই মান্দাকালে ওই আগে দিনে চলছে চলছে চলছে। প্রোগ্রেস চাই জীবনের, লাইফে প্রোগ্রেস চাই। মানে কি, আজকে জাপান উন্নত, অনেক উন্নত, কেন? আমরা ভারতীয়, আমরা উন্নত, আমরা উন্নত। আমরা সবসময় বলি না এটা বানিয়েছি, আরে আমরা কি কম বানিয়েছি নাকি? আমার গর্ব হয় আমি ভারতীয়, ভারতবাসী, আমরা অনেক কিছু বানিয়েছি, কিন্তু আমরা না নিজেরা না নিজেদের কথা বলতে পারিনি, সবসময় অন্যের উন্নতি দেখি। আর চীন না এত কিছু বানিয়েছে, চীন এত এত মানে ইনোভেশন করেছে, এত কিছু, আরে চীন করেছে, তোরা তো করেছিস, তো তোদেরটা বল। আজকে আমাদের কি নেই, আমাদের কি নেই, কিন্তু আমরা সবসময় আমাদের ভুলে যাই, যার জন্য আমরা সুখী না, আমরা আনহ্যাপি। আজকে আমার বাবার কি আছে সেটা ভাবি না, আমার কি আছে সেটা ভাবি না। আমি ওর বাবা না একটা সাইকেল কিনে দিয়েছে, আরে ওর বাবা সাইকেল কিনে দিয়েছে, আমার বাবা তো বাইক কিনে দিয়েছে, বাইকটা কেন দেখছি না? ব্যাপারটা হলো আমার নিজের কি আছে। আজকে দেখা গেল ওর বাড়িতে না মাংস রান্না হয়েছে, খুব ভালো গন্ধ আসছে, আরে ওটা মাংস না, ওটা সোয়াবিন রান্না করেছে, মশলাটার গন্ধ পাচ্ছে, তুমি কি করে জানলে? তুমি নিজের ঘরে গিয়ে মানে দূর থেকে কিছু বোঝা যাবে না। একদম একদম পজিটিভ। একজন ফোনে আছে, কে আছো আমাদের সাথে? বলুন কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার নমস্কার, বলো। ভালো আছেন আপনি দাদা? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, বলো। আপনি কে বলছেন বলুন, আপনার নামটা বলুন। রতন বিশ্বাস বলছিলাম, মুর্শিদাবাদ থেকে। আচ্ছা আচ্ছা, রতন বিশ্বাস মুর্শিদাবাদ থেকে, বলুন। বলো কার সম্বন্ধে? দাদা আমার সম্বন্ধেই জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়সটা বলো। আমার বয়স হচ্ছে 29। আচ্ছা আচ্ছা, এটা ভালো মানে জবের বিষয় কি তুমি জানতে চাইছো, কোনো জব ওরিয়েন্টেড কিছু? হ্যাঁ 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 দাদা। একটা সংখ্যা বলো তো, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা। 99। 9999 আচ্ছা, তুমি যে কোনো একটা মানে গাছের নাম বলো। জবা গাছ। যে কোনো একটা ফলের নাম বলো। লিচু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব থেকে যেটা বড় কথা হলো অর্থনৈতিক জায়গা থেকে একটু সমস্যা আছে। 5টা পয়েন্ট বলি তোমাকে, 5টা পয়েন্ট। অর্থনৈতিক সমস্যা, বাড়িতে বিয়ে সংক্রান্ত একটা সমস্যা, মানে বৈবাহিক সমস্যা, ম্যারেজ সংক্রান্ত, বিয়ে মানে মেয়ে পাচ্ছ না, বা বিয়ের জায়গাটা ঠিক হচ্ছে না, বা বিয়ে হতে হতে ভেঙে যাচ্ছে, মানে ম্যারেজ রিলেটেড সমস্যার মধ্যে তুমি কিন্তু ভুগছো। 2 নম্বর। 3 নম্বর যেটা হলো, সেটা হলো তোমার বিদেশ মানে বাইরে যোগ রয়েছে, বাইরে যাবে না তুমি এখানে কিছু করবে, এই ধরনের চিন্তা ভাবনা তোমার রয়েছে। 4 নম্বর যেটা বিগ পয়েন্ট বা বিগ সমস্যা বলতে পারো, বিগ প্রবলেমস বলতে পারো, যে সমস্যাটা মানুষের জীবনে তো প্রবলেম শেষ হয় না, সবসময় সমস্যা বেড়ে যায়। যেটা তোমার প্রবলেম সেটা হলো, বলবো কি? হ্যাঁ অবশ্যই দাদা, আপনি তো সবই বলে দিলেন, আর বাকি কি থাকলো? বাকি কি থাকলো, তুমি একটু নেশায় একটু আসক্ত হয়ে আছো, মানে এই জায়গা থেকে একটু সমস্যা, মানে মাদক আসক্ত বলতে পারো, এবং মদ্যপান নেশা, মানে এমন কোনো নেশা নেই যেটা তুমি করো না, এই জায়গা থেকে তোমার প্রচণ্ড সমস্যা রয়েছে, এবং এটা জন্য তুমি অনেক জায়গা থেকে পিছু পা হয়ে আসছো, মানে তোমাকে সাকসেস পেয়েও পাচ্ছ না, এই ধরনের একটা সমস্যা, এবং নিজে থেকে মানে ছাড়তে চাইছো হয়তো পারছো না। এবং পঞ্চম যে লাস্ট 5 নম্বর যে সমস্যা, সেটা হলো শারীরিক, মানসিক, মন সমস্ত কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে, এবং আজ সবসময় মনে হয় যে আমার জীবনটা কি এরকমই, আমি কি আর সাধারণ মানুষের মতো হতে পারবো না? শিক্ষা আছে, দীক্ষা আছে, পড়াশোনা ভালো রয়েছে,
ভালো ঘরের ছেলে তুমি, কিন্তু কোথাও একটা নেগেটিভিটি কাজ করছে, মানে অতৃপ্তি একটা কাজ করছে তোমার মধ্যে। আমি কি ঠিক না ভুল বললাম? একদম একদম দাদা, একদম ঠিক। তুমি কি ঠিক হতে চাইছো? আপনিই তো সব বলে দিলেন, আর এখানে আর আমারই আর কি বলার থাকলো, আপনিই সব বলে দিলেন। একটু জোরে কথা বলো, জোরে কথা বলো। বললাম দাদা আপনিই তো সব বলে দিলেন, আমার কি সমস্যা কি আছে না আছে। তুমি কি ঠিক হতে চাইছো? ঠিক হতে চাইছো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। যদি ঠিক হতে চাও তাহলে আমায় একটা কথা দাও যে দাদা আমি নেশা করব না, বলো। একদম একদম দাদা, আপনার কথা একদম মানে সবসময় আমি মাথায় নিয়ে একদম দুদম জানি না, একদম দুদম জানি না, বলো আমি নেশা করব না। ইয়েস অর নো? আমি একদম একদম ইয়েস দাদা। নেশা করব না? করবে না দাদা, একদম করব না। আচ্ছা, নেশা যদি না করো তাহলে আজ আমি এখানে বসে কথা দিলাম তোমাকে আমি ভালো করব এবং তোমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেব, আমি দরকার হলে তোমাকে আমার কাছে রেখে দেব, তোমার লাইফটাকে চেঞ্জ করে দেব। এটা আমার, ঠিক আছে, এটা আমার, এবং তোমার লাইফ চেঞ্জ হবেই। তুমি বিদেশে যাবেই রস্যই, যাবেই, তোমার হবেই রস্যই, হবেই। এই জায়গাটা আমি আজ জয়দেব শাস্ত্রী বললাম যে তোমার হবেই, এবং তুমি সাকসেস হবে, সাফল্য পাবে এবং জীবনে একটা বড় জায়গায় পৌঁছতে পারবে। শুধু ওই একটাই কাজ, নেশা ছেড়ে দেবো। যদি নেশা ছাড়তে না পারো আমি ছাড়িয়ে দেবো তোমাকে, সেটাও করে দেবো, সে পদ্ধতিও আমার আছে। জয়দেব শাস্ত্রী একজন জ্যোতিষ, একাধারে একজন জ্যোতিষ, একাধারে একজন যোগবিদ, যোগা নিয়েও অনেক সার্চ করে জয়দেব শাস্ত্রী, যার জন্য শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সবকিছুই কিন্তু পাবে এই একটা মানুষের কাছে। এবং একটাই কথা, যে যদি মন থেকে কিছু চাই না, যদি মন থেকে কিছু চাই, সারা দুনিয়া কায়ামত এক হয়ে যায় তোমাকে দেওয়ার জন্য, যে না তুমি এটা পাবেই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। এবং আপনি আজকে যে আশ্বাস পেলেন, তো এর থেকে বড় কিছু আর হতে পারে না। যেখানে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী বলছেন যে তিনি মোটামুটিভাবে আপনার দায়িত্ব নিয়েছেন, যে আপনার মনে যে স্বপ্ন আছে সেই স্বপ্নটার উনি সফল করে দেবেন। আর এবং এই যে আমাদের কলার বন্ধুর ফোন পাওয়ার জাস্ট আগেই আপনি বলছিলেন যে আমাদের জীবনের সমস্যার শেষ নেই। তাহলে এই যে আমাদের সমস্যাগুলো, মানে সবচেয়ে বড় সমস্যা যেগুলো, সেগুলো আমাদের কোন গ্রহের কারণে হয়? দেখো, আমাদের সমস্যা আমরা ক্রিয়েট করি। আমরা ফেসবুক কি করি, ফেসবুকে আমাদের একটা অ্যাকাউন্ট বানাই, তো কি করতে হয়, ক্রিয়েট করতে হয়। তেমনি ক্রিয়েট করতে হয়, ঠিক, ক্রিয়েট করতে হয়, তো কি করতে হয়, অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, সেরকম সমস্যাও আমরা ক্রিয়েট করি। আচ্ছা, প্রথম সমস্যা না পাওয়ার সমস্যা, এই ওর এটা হয়ে গেল আমার হলো না, এই যে না পাওয়ার ব্যথা, না পাওয়ার বেদনা। যদি কেউ না পাওয়ার বেদনা থেকে মুক্তি পায়, তাহলে সে কিন্তু সমস্যার সমাধান করে ফেললো নিজে থেকে। এক নম্বর, আমি কি এটা পারবো না করতে, এটা কিন্তু কখনো ভাবে না। আমি কি এটা পাবো না, আমি কি এটা পাইনি কেন, আমাকে ভগবান দেয়নি কেন। আরে ভগবান কি বসে আছে দেওয়ার জন্য তোমাকে? ভগবানের কি কোনো কাজ নেই? ভগবান কি কিছু মানে কাজ করে না? ও শুধু তোমাদের সমস্যা সমাধান করার জন্যই বসে রয়েছে, তার নিজস্ব কিছু কাজ নেই। তোমার সমাধান তোমাকেই, তোমার সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। ভগবান ঈশ্বরের নাম করছো, ঈশ্বর সর্বদা আছে, ঈশ্বর তোমার কর্মফল তোমায় দেবে, তোমার পাপের ফল তোমায় দেবে। তুমি নেশা করছো, তুমি বাজে কাজ করছো, আমি বলছি না একটা কথা, আমার খুব কষ্ট লাগে এগুলি, তবুও বলি, একটা ছোট্ট একটা গল্প বলি। একটা লোক তুলসীর মালা গলায়, সবসময় সে নাম জপ করে, সবসময় নাম জপ করে, কিন্তু সে মুরগি কাটে, মুরগি কাটা কষাই। এবার দেখো, আমি একটা কথা বলি, ওটা ওনার ব্যবসা, ওটা ওনার পেশা, ওই বিতর্কে আমি যাচ্ছি না, ওনার পেশা। কিন্তু তুমি
শাস্ত্রে লেখাই রয়েছে। তুমি তুলসীর মালা গলায় পরে জীব হত্যা করছো, এটা তোমাকে কোন শাস্ত্রে লেখা রয়েছে? তুমি তুলসীর মালা গলায় পরে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু তুমি জীব হত্যা করছো এবং তুমি মালা জপ করছো, তাই না? তুলসীর মালা গলায় পরে তুমি মানে অরহ মানে মিথ্যা কথা বলেই যাচ্ছ, বাজে কাজ করে যাচ্ছ, এটা তাহলে তোমাকে ভগবান তোমাকে পজিটিভ, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার তুলসীর মালা পড়তে হবে না, মন্দিরে যেতে হবে না, কিছু করতে হবে না, মনে মনে ঈশ্বরের নাম করো আর লোকের হেল্প করো, লোকের হেল্প করো আর তোমার কর্ম তুমি করো। কে তোমাকে আটকায়? কে আটকায় তোমাকে? এটা জয়দেব শাস্ত্রী, এটা রেমেডি, এটা রেমেডি। তোমার কর্ম তুমি করো, কে তোমায় আটকাবে? যে কোনো সাকসেসের পেছনে অক্লান্ত পরিশ্রম সবসময়। কর্ম কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। কর্ম কর্ম প্লাস ভাগ্য সমান সমান ফল। প্রোগ্রেস করতে গেলে নিজেকে কর্ম করতে হবে, আর এই কর্ম যদি করতে পারো সাফল্য। এই কর্ম করতে গেলে বিভিন্ন ভাবে বাধা আসে, এই বাধাগুলি আমরা কাটাই, এই বাধাগুলি আমরা কাটাই। কর্ম করব, বাধা আসবে, ওই বাধাটা আমরা কাটাবো এবং সেই কাটানোর পরে সাফল্য পাবে। কে আছো আমাদের সাথে? আছেন বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি অজিত চলুকা বলছি। জোরে কথা বলো, আস্তে শুনতে পাই না, জোরে বলো। হ্যাঁ জোরে বলো, লাউডলি। দাদা হ্যাঁ বলো। আমি মুর্শিদাবাদ থেকে বলছি দাদা। হ্যাঁ বলো। আমি বাবার জন্য একটু কল করতাম দাদা আপনার কাছে। হ্যাঁ আমাদের এখন অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের এখন ফ্যামিলি মেম্বারে একমাত্র আর্নিং করে বাবাই এখনো অবধি। এবার সেখানে দাঁড়িয়ে এই বাবা 1.5 মাস হলো ওই কাজে গিয়ে পড়ে গিয়েছিল, তারপর ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার হসপিটাল থেকে এবার চিকিৎসার জন্য যে টাকার অ্যামাউন্টের কথা বলা হয় সেটা আমরা পেরে উঠিনি, কারণ বাবা একাই তো আর্নিং এর মানে বাড়িতে। এবার সেক্ষেত্রে ওখান থেকে নিয়ে গিয়ে অন্য একটা ডাক্তারকে দেখানো হয়, বাট এখনো অব্দি ওষুধপত্র খেয়ে কিছুই কমছে না দাদা। মানে বুঝতে পারছি না এখন কি করবো। এখন আমিও একটা কাজের জন্য এদিক ওদিক করে ঘুরছি, এবার ফ্যামিলিতে খুবই মানে আর্থিক খুবই সংকট দাদা। এইগুলি হয় জানো তো, এইগুলি হয়, খুব খারাপ কাজ এগুলি। যেহেতু আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি, তো মেডিকেল অ্যাস্ট্রোলজিটা বুঝি আমি। তো আচ্ছা, তোমার বাবা মানে খুব মিসইউজ করতো, মানে ওনার টাকা পয়সা অর্থ সম্পত্তি ভালোই ছিল, কিন্তু উনি সম্পত্তিকে সম্পত্তি মনে করতো না, খুব মিসইউজ করতো। কোনো বাজে কিছু করতো কি? ধরো তোমার মানে লটারি কাটা, জুয়ো খেলা, সাট্টা, এই ধরনের কোনো কিছুর সাথে যুক্ত ছিল কি? হ্যাঁ সত্যি কথা বলতে দাদা, উনি প্রথম দিকে জোরে 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 লাউডলি ছিল, ওনার পয়সা করেছিল, উনি কোনো কিছু মনে কেয়ার করতো না, মূল্য দিত না, তো বারণ করে বারবার করে। কিন্তু উনি বলে আমার গায়ে রদবল আছে, আমার যদি সবকিছু শেষ হয়ে যায় আমি আবার ঠিক আবার করে নেব, এই চলেই চলতো। হ্যাঁ বেশি বুঝতো, মনের জোর। আর আর কিছু কিছু কি খেলতো, মানে লটারি কাটা, জুয়ো খেলা বা কিছু? এইগুলো তো করতে বলতো, মা বারণ করতো, তখন বলতো আমার যদি সব চলেও যায় আমার গায়ে রদবল আছে, আমি ঠিক করে নেবো আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাবা এই জিনিসগুলো ছিল। আর একটা জিনিস হলো, উনি মানে বলতেও খারাপ লাগছে, উনি কি কোনো নেশায় আসক্ত ছিল? কোনো নেশা করতো বা পর নারীর সাথে একটু সংযোগ ছিল, মানে মানে সম্পর্ক ছিল কি? এবার দাদা সেটা কি বলতো দাদা, বুঝতে তো পারছেন লাইভ কলে তো সব কথা বলা যায়। আচ্ছা না, তুমি হ্যাঁ কি না বলো, ছিল কি হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই ছিল। এবং এইবার এই জায়গা থেকে কি হয় বাবা, এইখানে নেগেটিভ, এখানে কেতুর একটা সমস্যা দেখা দেয়, কেতুর একটা সমস্যা এবং শুক্রের নেগেটিভ ভাইব। শুক্রের নেগেটিভ ভাইব এবং কেতুর সমস্যা থাকলে এই ধরনের মানুষের এই প্রবলেমগুলি থাকে। এবং চন্দ্রের নেগেটিভ ভাইব মানে চন্দ্র। আচ্ছা তোমার বাবার একটু দেখবে নার্ভের সমস্যা কিন্তু ছিল, তাই না? মাঝে একটু হাত ফাত কাঁপা বা এরকম কাঁপনে দিয়ে কিছু ওটা, তাই না? হ্যাঁ কি না বলো? উনি জানতে চাইছেন ওনার বাবা কি সুস্থ হবে না অর্থনৈতিক অবস্থাটা কি ফিরবে ওনাদের? একটা কথা বলতে গেলে আমি একটা কথা বলি, আমি তো চাইবো যেন মানে সুস্থ হয়। আমি একটা টোটকা বলছি, দেখো সত্যি কথা বলতে বাবার অবস্থা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটা এই যে কপালের লাক, এই লাকটা না আর ভালো নেই।
লাক শেষ হয়ে গেছে, মানে কপালটা শেষ হয়ে গেছে, মানে ভাগ্যটা শেষ হয়ে গেছে, ভাগ্য নিজের হাতে নিজে কুপিয়ে কুপিয়ে শেষ করেছে মানে ভাগ্যটাকে। যাই হোক, তোমার বাবার একটা জিনিস বলি, তোমার বাবার আয়ুটা ঈশ্বর যেন বাড়িয়ে দেয় এবং ঈশ্বর যেন ওনাকে সুস্থ রাখে। আমি চাইবো সুস্থ হোক। তোমার বাবাকে ইমিডিয়েটলি কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে ট্রান্সফার করো। আমার মনে হয় তোমার বাবা এমন এক জায়গায় আছে যেখানে প্রচুর অর্থ যাচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, সেই চিকিৎসা তোমরা করতে পারছো না, এর জন্য অনেক সমস্যা হচ্ছে। এবং তোমার বাবাকে ইমিডিয়েটলি কোনো একটা গভর্নমেন্ট, কেন এরকম এই সেম ধরনের একটা ঘটনা আছে আমারই একজন ক্লায়েন্ট, একটা ছেলে, খুব ভালো ছেলে, খুব মিষ্টি একটা ছেলে, এবং তার বাবাকে একটা নার্সিংহোমে ভর্তি করেছে ভালো সুচিকিৎসা পাওয়ার জন্য। এবং সেখানে মানে বেশশুল হয়েছে, তোমার বেশশুলে চিকিৎসা করতে হবে, ওটা না করলে হবে না, ওর জন্য 2.5 লক্ষ টাকা লাগবে। এরকম করে করে বাবার মানে ওনার যে হেলথ স্কিম কার্ড ছিল সেখানে 5-6 লাখ টাকা বাড়িয়ে দিয়েছে, এবং তারপরে আরও 2 লাখ টাকা এক্সট্রা। এবার ওই 2 লাখ টাকা 3 লাখ টাকা বারংবার মানে প্রতি সপ্তাহে 2 থেকে 3 লাখ টাকা বেড়ে যাচ্ছে, এবং ওর বাবার রিকভারি হচ্ছে না। এখন শুধু ভয় দেখাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, হার্টের প্রবলেম, এই প্রবলেম, নানান ধরনের। এবার সেই মানুষটাকে যে আমার সোর্সের মাধ্যমে বা আমার একটু ঠাকুরের মানে আশীর্বাদে একটু লোকজন জানা আছে, তাদের মাধ্যমে সেখান থেকে নিয়ে একটা আমি তাকে একটা গভর্নমেন্ট হিসেবে ভর্তি করিয়েছেন আমাদের সরকারের মানে সহযোগিতায়। সেই গভর্নমেন্ট মানে হসপিটালে সেই বাবা এখন সুস্থ, তার বাবা এখন সুস্থ। আমরা সবাই মিলে প্রার্থনা করব আপনার বাবা যাতে সেরে ওঠে হবে। এবং তোমাকে একটা কথা, আচ্ছা তুমি বলো তো যে ইদানিং এই কটা সময়ের মধ্যে তোমার বাবার পিছনে বহু টাকা গেছে, তাই তো? হ্যাঁ একদম দাদা, এইটার পরেই তো তারপরে পরপর এই ঘটনাগুলো, মানে প্রচন্ড অর্থনৈতিক অসুবিধাতে রয়েছে। যাও বাবাকে ওখানে অ্যাডমিট করো, না পারলে আমার সাথে কন্টাক্ট করো, আমি আছি। ঠিক ঠিক, শান্তনা দিও না, তুমি একটু সত্যি করে বলো না দাদা, তুমি তো সবই বুঝতে পারছো, তুমি সব জানো দাদা। আচ্ছা শোনো, একটা লেবু, একটা পাতি লেবু, শোনো লিসেন, তুমি জানতে পারবে, দেখো একটা পাতি লেবু নেবে, পাতি লেবুটা নিয়ে বাবার মাথায়, দেখো বাবার মাথায় ক্লক এবং অ্যান্টি ক্লক 7 বার করবে, 7 বার 14 বার ক্লক অ্যান্টি ক্লক 14 বার করে ওই লেবুটায় কালো মানে কাজল মাখিয়ে দেবে, কাজল মাখিয়ে বা নিজে কাজল বানিয়ে সেটা মাখিয়ে তার মধ্যে 3টে লবঙ্গ দিয়ে জলে জ্বালিয়ে দেবে, ঠিক আছে? 3টে লবঙ্গ দিয়ে তুমি জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দেওয়ার পরে ওই লেবুটা লাল কাপড়ে পেঁচিয়ে বাবা যেখানে চিকিৎসারত আছে সেই জায়গায় কোনায় ডক্টরকে বলে ওটা রেখে দেবে। বেশি না, যদি কোনো কারণে সেখানে রাখতে না দেয় নেগেটিভ বললাম, তাহলে বাবার নাম করে বাবার বাড়িতে বাবার ফটোর সামনে রাখো এবং ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করো যে ঠাকুর আমার বাবাকে ভালো করে দাও। ওং 51 কালিকায় নমঃ ফট সাহা, এই মন্ত্রটা জপ করো বাবার নাম করে। আমি বললাম 7 দিনের মধ্যে খানিকটা হলো রেজাল্ট পাবে। আর বাবা, তোমার বাবা, আমি আজকে এখানে বসে বললাম তোমার বাবা ভালো হবে, তুমি বাড়িতে সুস্থ অবস্থায় বাবাকে ফিরিয়ে নিয়ে আসবে, হয় 1 সপ্তাহ লাগুক বা 1 মাস লাগুক, কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে? একদম একদম ঠিক। সত্যি কথা বলতে দাদা অনেক অনেক শান্তি পাবো দাদা, এই সময় থেকে কাকে আমার কাছে কেউ ছিল না দাদা, তুমি যে এই যে ভরসা দিলে দাদা, এটা অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, ঠিক আছে, আপনি ভালো থাকবেন, একটু মনের জোর মানে আরেকটু বাড়াবার চেষ্টা করুন। এবং আপনি এখানে ফোন করেছেন, আশা করছি আজকের পর থেকে আপনি অনেকটাই মনে দৃঢ়তা আপনি খুঁজে পাবেন। মানুষের মন ভেঙে যায় বাড়িতে, এবং বাড়ির যিনি আর্নিং মেম্বার তার যদি কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মানে একটা ফ্যামিলি পুরোপুরি আমার মনে হয় অনেকটা আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। এবং সেক্ষেত্রে এই যে হঠাৎ করে একটা অসুস্থতা বাড়িতে নেমে আসা, এটা কি কারণে হয়, এটা কি ব্যাখ্যা আপনি দেবেন? এইটা দেখো, এটা অনেক কিছু হয়, এটা বলতে গেলে একটা বড় মানে প্রোগ্রাম করে জানাতে হবে। প্রথম কথা, বাড়ির বাস্তু দোষ থাকে, বাস্তু দোষ।
বাড়ির বাস্তু দোষটা কিন্তু খুব এবং কিছুটা বড় বললেন জিনিস। কর্মফল কিছুটা আছে। ওটা তো আছে, হ্যাঁ। কিন্তু বাড়ির মানে বাস্তু দোষ খুব সমস্যা। 1 নম্বর করে বাস্তু দোষের জন্য খিটখিটে অবস্থা থাকে। যে মানুষটা সারা জীবন ইনকাম করছে সে তার মর্জি মতো চলছে, কারো কথা শুনছে না, তার বউকে বউয়ের মতো পাত্তা দেয় না। একদম তো এই সেটা যে তো বউ কি একটা আছে সবথেকে ব্যাপার। বড় কথা হলো, আমি মনে করি অনেকে হয়তো হাসবে বা অনেকে কিছু করবে, কিন্তু আমার প্র্যাকটিক্যালি যেটা, বাড়ির বউকে যদি সম্মান দাও, বাড়ির বউয়ের কথা যদি শুনে চলো, আর একটা ম্যাজিক্যাল একটা কথা বলি, আমরা হাক করে দেখেছো, হাক শুনেছি হ্যাঁ। আমরা একটা বই এবং বিদেশে দেখেছিলাম। এটা ভীষণ মানে কাস্টম, কারণ নতুন কারোর সাথে দেখা হলে ওরা হাক হাক করে। করে না? হুম। তুমি যদি তোমার স্বামীকে বলবে, তোমার বরকে বলবে যে কোনো কাজে যাওয়ার আগে বউকে যদি হাক করে যাওয়া হয় না, আচ্ছা, ওই কাজটা সাকসেস হবে। বাহ, আপনি তাহলে আমাদের দেশে ওটা চালু করতে বলছেন। আমি- এই জন্য আমি- আপনি মডার্ন আমি- অ্যাস্ট্রোলজার। আমি এটা বলি, কে আছো? আচ্ছা, কেউ ফোনে আছেন একটু? বলছি লাইভ প্রোগ্রাম তো, একটা কথা বলি, তুমি এমন টাইমে ফোন করেছো শেষ মুহূর্তে, তো তবুও তোমার সাথে বলি, তোমার তুমি তো এসছিলে আমার কাছে, তোমার তোমার বিচার করা হয়েছে, আছে। আচ্ছা তোমরা ভালো আছো তো, বলো, আগে বলো। আচ্ছা, আপনার কাছে এসেছিলেন উনি? হ্যাঁ, উনি এসেছিল আমার কাছে। আমার তো স্বামীর মেয়ের সম্বন্ধে জানতে চাইছি, ওরা কি এখন ঠিকঠাক থাকবে? না তুমি বলো কেমন আছে, আমি তো জানি আচ্ছা, ওরা আমি কেমন। আজকে মানে উনি যেটা জানতে চাইছেন, হ্যালো। ভয় হয় যে জিনিসটা থেকে মানে আপনি বাঁচিয়েছেন, হ্যাঁ সেইটার জন্য একটু ভয় হয়, এটাই জানতে চাইছি। না আগে তুমি বলো, তুমি আমার কাছে আসার পরে তোমার হাজবেন্ড বা তোমার মেয়ে কতটা ভালো আছে, সবাই শুনছে সারা। অনেকটাই আপনি না থাকলে পরে আপনার কাছে না গিয়ে পড়লে আমি অনেক কিছু হারিয়ে ফেলতে পারতাম হয়তো। তুমি আমার আপনি যে আমার উপকার করেছেন না, আমি কোনোদিন ভুলবো না। তুমি আমাকে কতটা ভালোবাসো বলো। অনেকটা, যেটা বলে বোঝানো যাবে না, অনেকটা। আমি তো একদম আমি আমার মেয়ে, আমার হাজবেন্ড, তোমার মেয়ে কাছে আছে? কাছে আছে? তবে যাবো স্যার, আপনার কাছে যাবো, আরো 2জন ব্যক্তিকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ, আপনি ভালো থাকবেন। দাঁড়া, তোমার মেয়ে কি এখন আছে কাছে? আছে হ্যাঁ, তোমার মেয়ে আছে কাছে, শুয়ে পড়েছে? কারো বিয়ে হচ্ছে না, কারো বাচ্চা হচ্ছে না, সেই জন্য আমি ওদের বলেছিলাম। আচ্ছা আচ্ছা, না বলছি তো তোমার মেয়ে কি তোমার কাছে আছে এখন? না, মেয়ে কাছে নেই, মেয়ের সাথে কথা বলবেন? না ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি ভালো থাকো। আর আমি তোমাকে একটা কথা বলি যে তুমি 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 আমাদের কাছে এসছো, তুমি আমার ফ্যামিলির একটা মেম্বার। তোমার আমাকে লাইভে ফোন করলে তুমি সারা জীবন ভালো থাকবে, সুখী থাকবে, সেই দায়িত্বটা আমার। ঠিক আছে, ভালো থাকো তাহলে। দেখো লাইভে তো আমাদের শেষ সময় আর কি, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, আজ আর সময় নেই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রেখো। আর যদি আমার এই প্রোগ্রামটি তোমাদের মনে হয় যে আর একবার শুনবো, দেখতে পাচ্ছি না টিভি চ্যানেলে, মানে পাচ্ছি না কোথাও, তাহলে আমাদের চ্যানেল কি অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সার্চ করবে, দেখবে এবং তোমরা এই চ্যানেলের মেম্বার হয়ে যাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম। সৌভাগ্য ও সমৃদ্ধি।
নমস্কার, সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে বেশ কিছু কারণের জন্য আবারও লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হওয়া। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আমার বুকিং নাম্বারে আপনাদের রীতিমতন ফোনের ঝড়, বহু মানুষের ফোন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের মেসেজের উপর মেসেজের রিকোয়েস্ট, বা আমার যে চেম্বার সেখানে আপনারা রীতিমতন যে রেসপন্স মানুষ শুধু একটা বিষয়ই জানতে চাইছেন আমার কাছ থেকে যে স্যার অ্যাস্ট্রোবাস্তু রেমেডি যেটা নিয়ে আপনি এতদিন ধরে আমাদের অবগত করে আসছেন, সেই অ্যাস্ট্রোবাস্তু রেমেডি এত ফাস্ট তার মুভমেন্ট, এত ফাস্ট তার কাজ, বা আমরা বহু জায়গায় দেখিয়েছি আপনার অনুষ্ঠান দেখার আগে, আপনার আলোচনা শোনার আগে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় গেছি, প্রতারিত হয়েছি, অল্প কাজ হয়েছে, অর্থ জলে গেছে, এইসব শুনে শুনে আমার কান পচে গেছে মানুষের কাছ থেকে। বাট আপনার অনুষ্ঠান থেকে কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে এটা আপনাদেরই বক্তব্য যে ইয়েস, আজকের ডেটে অ্যাস্ট্রোলজি এবং বাস্তু সায়েন্সকে যদি মানুষের জীবনে প্রপারভাবে কাজে লাগানো যায়, 100 নয় 1000% মানুষের জীবনে গেম চেঞ্জ করানো যায়, 180 ডিগ্রি লাইফ ঘুরিয়ে দেওয়া যায়। এর বারংবার করে বলার কিছু নেই, বারংবার করে আমার প্রমাণ দেওয়ার বহু প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে এসেছি, বহু কিছু আমি বলেছি। কারণ একটা কথা জানবেন, আমি সাথে শুধু ওই মুখে বড় বড় কথা বলে গেলাম, কাজের বেলায় কিছু নেই, এই নীতিতে বিশ্বাস করে না। আমি জানি কোন জায়গায় আপনার হরোস্কোপে হিট করলে, আপনার বাস্তুর কোন জোনে হিট করলে আপনাকেও সাকসেসফুল করা সম্ভব। আজকের অনুষ্ঠানে আলোচনা থাকবে ব্যবসাদারদের জন্য, যারা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস ব্যবসা করছেন, বাট আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট আপনার লাইফে নেই, বা আপনি হয়তো ব্যবসা করতে গিয়ে বহু টাকায় ধার দেনায় জড়িয়ে গেছেন, বা আপনি হয়তো বিজনেস করতে গিয়ে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে মার্কেটে আপনার লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে, সে টাকা আপনি রিকভারি করতে পারছেন না। উল্টে একে তো আপনি লোকের কাছে টাকা পান, উল্টে আপনার এমন সিচুয়েশন, সে টাকা রিকভারি করতে না পেরে আপনি আপনার প্রেশার আপনার উপর তৈরি হয়ে আপনি আবার লোন টোন করে ফেলতে বাধ্য হয়েছেন, যে লোন আপনার ঘাড়ে চেপে বসে গেছে। এরকম শিকার বা এরকম প্রবলেমের শিকার, এরকম সিচুয়েশনের শিকার আজকে বহু মানুষ হয়ে রয়েছেন। তো এমন কি থিওরি রয়েছে অ্যাস্ট্রোবাস্তু মতে, বা এমন কি রেমেডি রয়েছে অ্যাস্ট্রোবাস্তু মতে, যেটা অ্যাপ্লাই করতে পারলে আপনাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসা যায়? আসবো ডিটেলস আলোচনায়। অবশ্যই জানেন আবিষ্কার অনুষ্ঠান মানি ফোনের ঝড়, ইতিমধ্যে কেউ অপেক্ষা করছেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কনিষ্ঠ চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হুগলি থেকে কথা বলছি। হুগলি থেকে বলছেন। আগে আপনার বন্ধু থেকে রেফারেন্স পেয়েছিলাম, তো আমি গেছিলাম আপনার কাছে। শোনা যাচ্ছে না, একটু জোরে কথা বলতে হবে। আমি আপনার কাছে গেছিলাম দেখা করতে অনেকদিন আগে, আমার বন্ধুর থেকে রেফারেন্স পেয়েছিলাম। আচ্ছা, আপনি আমার কাছে এসেছিলেন? আপনি রাকেশ সরকার নাম আছে, উনি এখন আসানসোলে পোস্টে রয়েছে। আমি দাদা একটু আস্তে আস্তে বলুন, আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা। একটু পরিষ্কার, বা নেটওয়ার্কের কিছু হয়তো সমস্যা হচ্ছে, আপনি একটু যেখানে রয়েছেন একটু সরে গিয়ে কথা বলুন। ওকে। আপনি আমার কাছে এসেছিলেন বললেন? হ্যাঁ। কতদিন আগে এসেছিলেন? ওই 2 বছর হয়ে গেছে। কার জন্য? আমি আমার জন্যই দেখাতে এসেছিলাম, আমার জমির ব্যবসা ছিল। তার আগে আমার বন্ধু কেউ আপনি দেখেছিলেন, এখন আসানসোলে পোস্টেড আছে, এক্সাইজ ডিপার্টমেন্টে কাজ করছে। আচ্ছা, মানে আপনি এক মিনিট আস্তে আস্তে, আপনি আমার কাছে এসেছিলেন আপনার ব্যবসার জন্য? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আপনাকে দেখানোর পরে আমি অনেক মানে ভালো গ্রোথ হচ্ছে বিজনেসের, অনেক ভালো ডেভেলপমেন্ট হয়েছে। আমি আপনাকে কতদিন আগে, আপনি আমার কাছে কতদিন আগে বললেন? 2 বছর হয়ে গেছে। তো 2 বছর আগে যে আপনি আমার কাছে এসেছিলেন, যে প্রবলেম নিয়ে এসেছিলেন, বা তখন 2 বছর আগে আপনি কেমন ছিলেন, আর আজকের ডেটে আপনি কেমন আছেন? প্রতিকার দিয়েছিলাম? একদমই স্যার। হ্যাঁ, তো কেমন প্রতিকার আফটার রেমেডি, আফটার অ্যাপ্লাইং রেমেডি কতটা উপকার পেয়েছেন, কতটা ভালো আছেন? আমি আগে আমার একটা ব্রাঞ্চ ছিল কলকাতায়, এখন আমি 2টো ওপেন করেছি। সাকসেস আসতে বাধ্য দাদা, সাকসেস আসতে বাধ্য। আর কি বলছেন, আসানসোলে পোস্টিং হয়েছে বললেন? কি আমার বন্ধুর থেকে আপনার রেফারেন্স পেয়েছিলাম। আচ্ছা, মানে আপনার বন্ধু আমার কাছে এসেছিলেন? একদমই। বন্ধু কিসের জন্য, বন্ধু কেন এসেছিল? জবের জন্য এসেছিল, তো গভর্নমেন্ট সার্ভিসে এখন চাকরি করছে, এক্সাইজ ডিপার্টমেন্টে। এক্সাইজ ডিপার্টমেন্ট, সরকারি চাকরি করছে? একদমই। তা আমার কাছে যখন এসেছিল তখন বেকার ছিল না চাকরি করতে করতে এসেছিল? তখন স্ট্রাগল করছিল, পরীক্ষা দিচ্ছিল, বাট হচ্ছিল না, মানে তখন বেকার ছিল। একদমই। তো মোদ্দা কথা, বন্ধু এসছে, বন্ধুকে প্রতিকার দিয়েছি, বন্ধু গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে, চাকরি পেয়েছে। হ্যাঁ। তারপর আপনি এসছেন ব্যবসার জন্য উপকার পেয়েছেন। একদমই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাগুলো শেয়ার করার জন্য। তাহলে কি মনে হয়? আমাকে বলা চাই স্যার। এক মিনিট আমি একটু আগেই যে কথাটা বলছিলাম, যে আবিশাস্ত্রী যে অনুষ্ঠানে বসে শুধু জোরে জোরে কথা বলে গেলাম, জোর গলায় গলা ফাটিয়ে গেলাম, হাওয়ায় কথা বলে গেলাম, ব্যাপারটা তা নয়। জানি কি করলে আপনার লাইফ চেঞ্জ করা যায়, কি করলে ঘোরানো যায়।
কি করলে, কোন জায়গায় হিট করলে আপনি শেয়ার করছেন। আপনার বন্ধু এসেছিল গভর্নমেন্ট সার্ভিস, তাহলে আজকের ডেটেও যেখানে সরকারি চাকরির জন্য মানুষ মাথা ঠুকে মরে যায়, দেখি তো চেম্বারে মানুষের একটা ক্রাইসিস সিচুয়েশন, তাহলে সঠিক প্রতিকার এবং জন্ম ছক যদি পারমিট করে সরকারি চাকরি কিন্তু পাওয়ানো যায়। আপনাকে লাইনে রেখে সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলছি, অবশ্যই হ্যাঁ, আমি সরকারি চাকরি পাওয়ানোর কেউ নই, আমি আপনাকে গাইড করতে পারি। জন্ম ছকে রয়েছে প্রবলেম রয়েছে, হচ্ছে না, সেই জায়গার সাপোর্ট আপনার বন্ধুকে দিয়েছি, পেয়ে গেছে। আপনি এলেন ব্যবসার জন্য, তো ব্যবসায় কি সমস্যা ছিল? ব্যবসা কি চলছিল না? স্যার ব্যবসা অ্যাকচুয়ালি অনেক জমি বিক্রি হচ্ছিল না, অনেক প্রবলেম হচ্ছিল, লোনের লোন হয়ে গেছিল অনেক। আমি একটু আগে আজকে আপনার ফোনটাও খুব ইম্পর্টেন্ট, কারণ একটু আগে আজকে আমি ব্যবসা নিয়ে আলোচনা করছি, আমি ব্যবসা একটু আগে আমি লোনের গল্প বলছিলাম। তো 2 বছরে কতটা উপকার পেলেন দাদা, কি মনে হয় আবিশাস্ত্রীর রেমেডিতে কাজ হয়? একদমই স্যার, কারণ তখন আমার একটা ছোট অফিস ছিল, ওখান থেকে আজকে আমার 2টো ব্রাঞ্চ হয়েছে। হতে বাধ্য দাদা, রাজারঘাটে আছে, একটা নিউ টাউনে 2টো অফিস হয়েছে। হতে বাধ্য। তো আজকে জানবেন কার সম্পর্কে বলুন? স্যার আমি আমার বোনের সম্পর্কে জানতে চাই। কারণ হ্যাঁ, আমার নিজের বোনের ব্যাপারে বলুন। বোনের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1995। সময় 1995, তারিখ মাস? 3rd এপ্রিল। 3rd এপ্রিল 03/04/1995। সময়, জন্মের সময়? 3:45। 3:45 দুবার আসে, একটা রাত্রেবেলা একটা দুপুরবেলা, কোনটা? দুপুরবেলা। দুপুর 3:45 PM। আর বার্থ প্লেস কোথায়? কলকাতা। বেশ। 1995 এ জন্ম, তার মানে আপনার বোনের বর্তমান বয়স হচ্ছে 28+। এই আপনার সামনে আপনার মানে 28-29 আপনার বোনের বয়স। তো প্রথম কথা হচ্ছে হরোস্কোপে আমি 2টো কথা বলবো দাদা, আপনার বোনের সম্পর্কে আমি বেশি কথা এগোবো না, 2টো কথা বলবো। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আপনার বোনের কিন্তু নিজের পায়ে প্রতিষ্ঠা হওয়ার নিজস্ব কোনো কর্মের যোগ পূর্ণ মাত্রায় রয়েছে, যদিও কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ পরিমাণে সমস্যা, বা বোনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা। আর সেকেন্ড যেটা প্রবলেমেটিক হরোস্কোপের মধ্যে, দ্যাট ইজ ম্যারিড লাইফ, পার্সোনাল লাইফ বা রিলেশনের জায়গা। বিবাহিত জীবন শুভ নয়, বাট কর্মজীবন, জীবনের নিজের পায়ে নিজের পায়ে প্রতিষ্ঠা হওয়ার জায়গা কিন্তু ছকের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। বোন বুঝে শুনে ডিসিশন যেন নেয়, ভুলভাল ডিসিশনে গিয়ে কিন্তু কেরিয়ার কিন্তু নষ্ট হতে পারে। মানে বাংলা একটা কথা হয় বোঝেন, নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দেওয়া। এই মেয়ের ছকের অবস্থা এরকম, হয় কারোর দ্বারা প্রভাবিত হয়ে, নয়তো নিজের ভুল বুদ্ধিতে, নিজের উল্টো বুদ্ধিতে এই মেয়ে কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারতে পারে। শেয়ার করবেন বন্ধু, মানে বন্ধু থেকে বলা ভালো, বান্ধবী সঙ্গ থেকে সাবধান, ওর বান্ধবী কিন্তু ওর মাথা খেয়ে নেবে। মানে পার্টিকুলার কোন একজনের কথা আমি বলছি না, যাদের সাথে মিশছে বা যাদের সাথে মেশে। শেয়ার করুন একটু, বোন কি করে? স্যার আমার বোন ব্যাংকেই চাকরি করে। ব্যাংকে চাকরি করে? তাহলে আমি কথাটা কি উল্লেখ করেছি যে বোনে কিন্তু ভালো নিজের পায়ে প্রতিষ্ঠা পাওয়ার যোগ, কর্মপ্রাপ্তির যোগ। আচ্ছা, বিয়ে হয়েছে না বিয়ের চেষ্টা হচ্ছে? হ্যাঁ, ওটার ব্যাপারেই আপনাকে বলতে যাচ্ছিলাম, বিয়ের ব্যাপারেই। বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে ভালো, বিয়ে টিকবে না। বিয়ে হয়ে গেলে বিয়ে টিকবে না, বিয়ে ভালো হয়নি। শ্বশুর বাড়ির তরফ থেকে ভীষণ পরিমাণে শত্রুতা, মানে বোনকে সে যাচ্ছে তাই পরিস্থিতি। বোন কতদিন বিয়ে হয়েছে, ক বছর হয়েছে? স্যার 1 বছর হয়েছে, বাট বিয়েটা ভেঙে গেছে আর ডিভোর্স ফাইল হয়েছে, তার জন্যই। ডিভোর্স হওয়া দাদা, এখন একে পোয়াতে হবে। ডিভোর্সের ঝামেলা কিন্তু এখন চলবে, খুব সহজে ডিভোর্স হবে না, ও ঝামেলা চলছে ভীষণ পরিমাণে। বোন কোথায় থাকে? আপনাদের বাড়িতেই থাকে নাকি? আমাদের সাথেই থাকে এখন। তো এই তো পরিষ্কার পরিস্থিতি বলে দিয়েছি দাদা, কি জানতে চাইছেন বলুন? আমি ওটাই জানতে চাইছি, মানে কি হবে, মানে আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। কি নিজের পছন্দে বিয়ে করেছে? নিজের পছন্দে বিয়ে করেছিল? একদমই আমি অনেক হাজারবার মানা করেছিলাম। কি ও শুনবে না, কথাটা কি বললাম দাদা, নিজের পায়ে নিজে কুড়ুল মারা। একটু আগে আমি কথাগুলো উল্লেখ করেছি সব টোটাল। এটা অ্যাকচুয়ালি ছিল লাভ ম্যারেজ, তো আমি এখানে বেশি বাধা দিতে পারিনি। কথা বলি 1 মিনিট, আপনি 2 বছর আগে না 3 বছর আগে আপনি যে আমার কাছে আসলেন আপনার নিজের জন্য, তা বোনের বিয়ের আগে একবার দেখানোর প্রয়োজন মনে করলেন না? আমি আপনাকে বললাম ওটাই, কি আমি বাড়িতে বলেছিলাম কি একবার দেখিয়ে নি, কিন্তু কেউ কারো কথা শোনে না। জেদ, মানে মানুষের জেদ যে কি কত বাজে জিনিস। জেদের বশে করেছে, আজকে ভুগতে হবে, আজকে ঝামেলা পোয়াতে হবে, কিছু করার নেই। স্যার ওটাই বলছিলাম, যদি কিছু করা যায় স্যার। দাদা একটা কথা বলি, করা তো অনেক কিছুই যাবে, তবে হ্যাঁ, যদি এই ছক এরকম অবস্থায় পড়ে থাকে, আমি আপনাকে পরিষ্কার সিচুয়েশন বলে দিচ্ছি, ডিভোর্স হবে না, ভীষণ পরিমাণে শত্রুতা, ভীষণ মানসিক টেনশনের মধ্যে থাকবে। এবং আমি যদি খুব ভুল না করি, ইদানিং টাইমে কিন্তু আপনার বোনের জীবনে কিন্তু আবার অন্য কোনো ব্যক্তির প্রবেশ ঘটে গেছে, বা না ঘটলেও খুব রিসেন্ট টাইমের মধ্যে ঘটে যাবে। এটা কি আপনি বোঝেন, জানেন? এটা তো আমি বুঝতে পারছি। বুঝতে পারছেন, তার মানে আসছে, আপনি ব্যাপারটা বুঝতেই পারছেন। মানে আমি
চ্যানেলে বলতে চাইছি না। দোষ আছে, আপনার বোনেরও অনেক রকম দোষ আছে, অনেক রকম বিষয় আছে। তো বলাটা সবকিছু লাইভ অনুষ্ঠানে আমরা একটা মিডিয়াতে বসে রয়েছি, সবটা বলা ঠিক নয়। আপনি পারলে একবার যোগাযোগ করুন। করা দেখুন দাদা, একটা যেটা বলছিলাম আমি, করা তো অনেক কিছুই যাবে, ঘুরিয়ে তো দেওয়া যাবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি এই কারণের জন্য এই আপনার কলটাকে নিয়ে আমি সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলবো যে বিয়ে দেখুন, বৃষ্টিতে ভিজে গিয়ে মাথায় ছাতা দিয়ে কোনো লাভ নেই, কথাটা ভালো করে নোট করবেন। কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, আপনি ভিজে গেলেন, তারপর ছাতাটা দিয়ে আপনি মাথায় দিলেন, তাতে কোনো লাভ নেই, অলরেডি আপনি ভিজে গেছেন। তাই ভুল বলছি না ঠিক বলছি? একদমই। তো বিয়ের রেমেডি, বিবাহ স্থানের রেমেডি, এগুলো টোটালটাই বিয়ের আগে করা উচিত। বিয়ের জন্য জোটক বিচার আমি বারবার করে টিভির অনুষ্ঠানে গলা ফাটিয়ে বলি, তো আপনারা বোঝেন না। শুধু শুধু বলতে, বোনকে তো আসতে হতো না, বোনের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নিয়ে আপনি আপনার গার্জেন বোনের তারা আসলেই তো এই জায়গাগুলো ঠিক করা যেত, বুঝতে পারলাম? তো সিরিয়াসনেসটা মানুষের ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট। মানুষ শুনুন, আপনাকে লাইনে রেখেই বলছি, বহু মানুষ আমাদের কাছে আসে উপকার পেলে, অনেকে আসে আবারও জানাতেই মিষ্টিমুখ করাতে, আবার এমন অনেক মানুষ আছে যারা উপকার পেলে ভুলেই যায়, আবার সেই 1 বছর পর 2 বছর পর অন্য কারোর কী সমস্যা, তার অন্য কিছু একটা সমস্যা, তখন তাদের আবার আমার কথা মনে পড়ে। তো ব্যাপারটা এরকম নয়। একজন অ্যাস্ট্রোলজার ওই নয় যে গেলাম দামি দামি টাকা রত্ন পরিয়ে দিল, সব কিছু আমার পাল্টে যাবে, ব্যাপারগুলো এত সোজা নয়। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে একজন ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। আপনাকে কনসালটেন্সির মধ্যে আপনার ভালো সময় মন্দ সময়, আপনি একটা ভালো ব্যবসা করতে যাবেন, কবে শুরু করবেন, কোন টাইমে শুরু করবেন, এগুলো প্রত্যেকটা জিনিস আমি তো আমার ক্লায়েন্টদের সাথে করে থাকি, আমি অন্য কারোর কথা বলতে পারবো না। আমার যারা প্রত্যেক বছরের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাইকে বলা থাকে পরীক্ষার আগে পুনরায় ফোন করতে, যাদেরকে আমি রেমেডি দিয়ে থাকি। পরীক্ষার আগে পুনরায় কী খেয়ে যাবে, কীভাবে সে পরীক্ষা দিতে যাবে, কী সিস্টেম মেনে যে যাবে, কী নিয়ম মেনে, এগুলো আমার কর্তব্যের মধ্যে পড়ে। বারবার করে ফিস নিয়ে ওই সব জিনিস নয়, এটা হচ্ছে মানুষের সাথে একটা সম্পর্ক, বুঝতে পারলাম? তো এগুলো আচ্ছা, আপনি যে 2 বছর আগে এলেন, আপনি যে উপকার পেলেন, তারপর আর এসেছিলেন? মনে হয় তো হয় না। আমি অ্যাকচুয়ালি সবথেকে বড় ভুল ওটাই যে কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি এগুলো মেনটেন করে চলতে হবে। দেখুন, সবকিছু করা যাবে বোনের, কিন্তু এই যে ডিভোর্স বা এই যে ডিভোর্সের যে ট্যাগটা বোনের গায়ে লেগে গেল, এটা কি দাদা যাবে? আজকে আপনার টাকা পয়সা চলে যেতে পারে, আজকে আপনার টাকা পয়সা চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, কেউ মেরে দিয়ে চলে যেতে পারে, আপনি আবার 2 বছর পর ইনকাম করেছে টাকা আপনি জোগাড় করে নিতে পারবেন। মান সম্মান আজকে যদি যায় আর কোনোদিন ফেরত পাবেন? একদমই।